আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্মার্ট স্টাডিজ 360 অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কি নিয়ে ক্লাস করব। আজকে আমরা একটা স্টক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, অর্থাৎ একটা প্রতিটা প্রতিষ্ঠানে একটা সময় প্রতিদিন কিছু মাল পারচেস করতে হয়, কিছু সেল করতে হয় এবং এটার ব্যালেন্সটা জানতে হয়। তো যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স একটা সামারি তৈরি করতে পারি যে প্রতিনিয়ত আপডেট হবে, প্রতিদিন ট্রানজ্যাকশন হওয়ার সাথে সাথে আমি এর স্টকটা জানতে পারবো, তাহলে কত সুন্দর হয়। এটা আসলে আমরা কীভাবে করব? অবশ্যই স্ক্রিনে একটা দেখতে পাচ্ছেন, একটা স্টক ম্যানেজমেন্ট দেওয়া আছে। এখানে যদিও আমি একটা স্টক ম্যানেজমেন্ট তৈরি করব, কিন্তু এটার সাথে অনেক কিছু রিলেটেড। যেমন এখানে যদি আমি একটা ডেটের একটা কাজ করেছি, ডেটের যদি আমরা এখানে সরাসরি ডেট লিখবো না, যদি আমরা ডেটের মধ্যে ডাবল ক্লিক করি তাহলে এরকম একটা ক্যালেন্ডার শো করতেছে। এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশনের কাজ। এবং এখানে পারচেস প্রতিটা আইটেমের নাম দেওয়া আছে, এখানে ড্রপ ডাউন করা আছে। এখানে যেমন আমি কি কি পারচেস করব বা কি কি সেল করব সেইখান থেকে আমি সিলেক্ট করে সেটা করতে পারবো। এবং এখানে আমি ব্যালেন্স দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে যদি এখানে আমি একটা আজকের ডেটে যদি আমি একটা সাপোজ এখানে যদি আমি ল্যাপটপ সেল দিই, দেখেন এখানে আমাদের ল্যাপটপ সেল দেওয়া যাবে না, কারণ ল্যাপটপের এখানে কোয়ান্টিটি জিরো দেওয়া আছে। দেখেন ব্যালেন্সে ল্যাপটপের কোয়ান্টিটি জিরো আছে, সো আমি এখান থেকে ল্যাপটপ সেল দিতে পারছি না। অন্য একটা কিছু সেল দিই, যেমন এখানে আমাদের আর কি কি আছে, যেমন একটা মাউস আছে। মাউসের আমাদের ব্যালেন্সটা দেখি, মাউসের ব্যালেন্স আছে 13। দেন যদি আমি মাউসটা সেল দিয়ে দিই, মাউসটা যদি আমি 3টা সেল দিই, তাহলে অটোমেটিক এখানে কত হলো? এখানে 10 হয়ে গেল। আমি যদি এখানে 4টা সেল দিই, এখানে লেখা আছে 10-এর মধ্যে কি লেখা আছে? স্টক অ্যাভেলেবেল। স্টক অ্যাভেলেবেল। এখানে যদি আমি 4টা সেল দিই, সাপোজ 3টার জায়গায় 4টায়, দেখেন এখানে আমার মাউস স্টক অ্যাভেলেবেল জায়গায় রিঅর্ডার আসছে। তাহলে এই যে কাজটা হয়েছে, এর কাজ কীভাবে করেছি আমরা? এই কাজটা করেছি দুইটা ফাংশনের মাধ্যমে। একটা হচ্ছে ইফ ফাংশনের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টক অ্যাভেলেবেল থাকলে আমাদের সাদা দেখাচ্ছে এবং রিঅর্ডারের কারণে আমাদের লাল দেখাচ্ছে। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। হ্যাঁ, তাহলে এটার মাধ্যমে আমি কী কী শিখতে পারবো? আজকের এই স্টক ম্যানেজমেন্ট শিট তৈরি করার জন্য আমরা কি শিখতে পারবো? এখানে আমরা সাম ইফের কাজ শিখতে পারবো, ইফ ফাংশনের কাজ শিখতে পারবো, মার্জ সেল কীভাবে মার্জ করতে হয় সেটা শিখতে পারবো, ডাটা ভ্যালিডেশনের কাজ শিখতে পারবো, ফ্রি স্প্যান শিখতে পারবো, কন্ডিশনাল ফরম্যাটিং শিখতে পারবো, তারপর মাইনাস বা ডিডাকশন কীভাবে করতে হয় সেটা শিখতে পারবো, এবং শেয়ার ফাইল মানে কি? এটা আজকে আমরা করতেছি এমএস এক্সেলে না, এটা আমরা করতেছি গুগল স্প্রেডশিটে। গুগল শিটে করতেছি। গুগল শিটে করার কিছু অনেক বেনিফিট আছে, যেমন হচ্ছে আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এটাকে আমি ম্যানেজ করতে পারবো। আর দ্বিতীয়ত, আমি যদি কাউকে অথরিটি দেই, কাউকে পারমিশন দেই বা অ্যাক্সেস দেই যে সে এটা হ্যান্ডেল করতে পারবে, দেন আমি এখান থেকে শেয়ার যদি তার কাছে করি, সে যদি আমার ফাইল পাওয়ার পরে সে যদি এটাতে কোনো কাজ করে, দেন আমি এটা আপডেট হতে থাকবে এবং আমি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সেটা দেখতে পারবো। তা আসলে এটা কীভাবে করবো সেটা আমরা একটা দেখি। নতুন একটা স্প্রেডশিট নিলাম। নতুন একটা স্প্রেডশিট নেওয়ার পরে প্রতিষ্ঠানের নামটা আমরা লিখব। যেমন প্রতিষ্ঠানের নাম দিই আমি স্মার্ট স্টাডিজ 360। তারপর কি লিখবো আমরা? স্টক স্টক ম্যানেজমেন্ট। দেন দ্বিতীয় কলামে আসলাম, স্টক ইন, আউট অ্যান্ড স্টক ব্যালেন্স শিট। ওকে, দেন এখানে আমরা কি করব? পারচেজ। দেন 3টা ঘর ফাঁকা রাখবো আমরা। তৃতীয় ঘরে আমরা লিখব সেল, দেন ব্যালেন্স। তারপর এখানে আমরা কি দিব? ডেট। এখানে আমরা কি দিব? আইটেম নেম বা প্রোডাক্ট নেম। এখানে আমরা কি দিব? কোয়ান্টিটি। ওকে, সেম ঘরটা আমরা আবার এখানে যেহেতু আবার লাগবে আমাদের, এটাকে আমরা কপি করলাম এবং সেলের ঘরেও দিয়ে দিলাম। আচ্ছা, ব্যালেন্সের ঘরে এটা আমাদের লাগবে না। প্রথমে ঘর আমরা দিব সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার, দেন আমরা দিব প্রোডাক্ট নেম, তারপরে দিব প্রোডাক্ট নেম, তারপরে দিব রিসিভ কোয়ান্টিটি, তারপরে দিলাম
সেল কোয়ান্টিটি, তারপর দিলাম ব্যালেন্স, তারপর দিলাম রিমাইন্ডার। ওকে, এই যে আমরা একটা ছক করেছি, এটাকে আমরা এখন একটু, এই যে মার্জ আমরা বলেছিলাম যে প্রথমে আমরা মার্জ শিখবো। এই যে মার্জটা কীভাবে শিখবো, এই যে মার্জ, এখন আমরা মার্জের কাজটা দেখবো। ওকে, যেমন মার্জের কাজটা যদি আমি দেখি, এই যে প্রথমে মার্জের কাজটা দেখবো আমি, মার্জটা কীভাবে করব। এই যে প্রথমে আমরা প্রথম যে সেলটার মধ্যে আমাদের পজিশন নাম লিখেছি পুরোটা সিলেক্ট করব, যতটুকু আমাদের নিচের কলামটা আছে সে পর্যন্ত আমরা করে, এই যে এখানে এটা মার্জ সেল, এটা আমরা ক্লিক করব। মার্জ সেল ক্লিক করলে তারপরে মার্জ হয়ে গেল পুরোটা। এরপরে আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিব। এটা মাঝখানে চলে আসলো। এখন এটা আমরা ফন্টটা বাড়ায় দিব সাইজটা, এটাকে আমরা 26 দিয়ে দিচ্ছি, 26 বা 27 যেটাই মনে চায় সেটা দিতে পারি, সমস্যা নেই। দেন এটাকে কালার দিয়ে দিই, আমরা একটা কালার দিয়ে দিই। ওকে, ফন্ট কালারটা ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি, ফন্ট কালারটা এটাকে হোয়াইট দিয়ে দিই। ওকে, এটাকে বোল্ড করে দিলাম, ক্লিয়ার। এখন সেকেন্ড কলামটা একইভাবে আমরা মার্জ করব, মার্জ, তারপর দেন সেন্টার অ্যালাইনমেন্ট, তারপর এটা ফন্ট সাইজটা এটা বড় করে দিলাম, 18 দিয়ে দিলাম। এটা একটাকে ফিল কালার দিয়ে দিই আমরা। ওকে, এটা আমরা দিয়ে দিলাম বোল্ড করে। ওকে, তারপরে যেহেতু এটা আমাদের তিনটা পার্ট আছে, একটা হচ্ছে সেল, একটা পারচেজ, একটা সেল, একটা ব্যালেন্স, তাহলে তিনটাকে আলাদা আলাদা করে মার্জ করব। প্রথমে পারচেজটা মার্জ করে নিলাম, সেলটা মার্জ করে নিলাম, দেন ব্যালেন্সটাকে মার্জ করে নিলাম। এখন এই তিনটাকে আমরা একসাথে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, এটা ফন্টটা একটু বড় করে দিই, চলতে থাক। তারপর কি করব, একটা কালার দিয়ে দিই, আর একটু লাইট কালার দিই আমরা, এটা ডিপ হয়ে গেছে। ওকে, এটাকে বোল্ড করে দিলাম। দেন এই যে এটাকে আমরা একটু বড় করি, ক্লিয়ার। এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট দেই এবং এটা কলামগুলোকে অ্যাডজাস্ট করে নিই। প্রোডাক্ট নেমটা একটু বড় রাখবো, কারণ প্রোডাক্ট নেমগুলো সাধারণত বড় হয়, শুধু প্রোডাক্ট নেমগুলোই বড় করলেই হবে। দেন এটাকে একটা ফিল কালার দিয়ে দিই। ওকে, এখন আমরা কতটুকু নিতে চাচ্ছি, অর্থাৎ স্টক ব্যালেন্স আমি কত তারিখ পর্যন্ত করব। সাপোজ আমরা 30 তারিখ পর্যন্ত যদি নেই, বা 30 নাম্বার সেল পর্যন্ত যদি আমরা নেই, এটাকে 30 পর্যন্ত নিলাম। তিরিশ, 32, 33 কোনো সমস্যা না। এখন এটাকে আমরা কি করব, অল বর্ডার দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন এখানে আমার কি করতে হবে, ম্যানুয়ালি ডেট টাইপ করতে হবে, ম্যানুয়ালি ডেট টাইপ করতে হবে। তাহলে আমি ম্যানুয়ালি ডেট না টাইপ করে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এটাকে একটা এখানে ক্যালেন্ডার নিয়ে আসতে পারি। কীভাবে করব, যে প্রথম সেলে আমরা কার্সরটা রেখে আমরা এই যে ডাটা ট্যাব থেকে ডাটা ভ্যালিডেশনে চলে যাব। ডাটা ভ্যালিডেশন চলে গেলে এখানে আমাদের চলে আসলো অ্যাড মেনু। এখানে আমাদের এই যে প্রথম সেল দেওয়া আছে A5, অর্থাৎ আমার কার্সরটা A5 থেকে শুরু হয়েছে। এখন আমরা লাস্ট কত যাব, A30। দেন আমরা এখানে কোলন দিয়ে দিব, কোলন দিয়ে A30। ওকে, A30 দিলাম। দেন আমরা কি করব, এখান থেকে ইজ ভ্যালিড ডেট এটা দিব, দিয়ে ডান দিয়ে দিব। তাহলে এই যে আমার এখানে ডেটের ঘরে যদিও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যখন আমি ডাবল ক্লিক করব তখন কিন্তু একটা করে পপ আপ দেখাচ্ছে, যেটা আমাদের ক্যালেন্ডার শো করতেছে, ক্লিয়ার। এই যে দেন আমাদের প্রোডাক্ট নেম, এখানে আমাদের প্রোডাক্ট নেমগুলো নাই, তাহলে আমরা প্রোডাক্ট নেমটা কীভাবে করব, একইভাবে আমরা আবার ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে করব। ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন গেলাম। উপরে একটা শো করতেছে যেটা ডেট, আমাদের ডেটের একটা কাজ করেছি, একটা ভ্যালিডেশন। সেকেন্ড আমরা আরেকটা রুল নেব, অ্যাড রুল। এখানেও সেম B5 থেকে কোলন দিব আমরা B30 দেওয়ার পরে এখানে আমার ড্রপ ডাউন থাকবে, এখানে আমার প্রোডাক্টের নাম লিখে দিব, সাপোজ আমার প্রথম প্রোডাক্টটা হচ্ছে ল্যাপটপ, আমি দিয়ে দিলাম সাপোজ ডেল, তারপরে এন্টার। সেকেন্ডে আরেকটা যদি আমরা ল্যাপটপ দিই,
সাপোজ আসুস, নাম্বার 3 ল্যাপটপ, দিয়ে আমরা দিয়ে দিলাম এইচপি, নাম্বার 4 আবার ল্যাপটপ দিয়ে দিলাম, ল্যাপটপ, ওকে এসআর। এইভাবে আমরা আরও দিতে পারি, যেমন টেলিভিশন দিতে পারি, টেলিভিশন, দেন আমরা দিতে পারি মাউস, দেন আমরা দিতে পারি কিবোর্ড। অর্থাৎ আমার প্রতিষ্ঠান যতগুলো পণ্য থাকবে প্রত্যেকটা পণ্যের আইটেমগুলো আমরা এখানে কি করব, একটা করে ক্রিয়েট করব। হ্যাঁ, আমাদের থাকতে পারে মনিটর, তারপরে ইউএসবি। এটা জাস্ট আমি দেখাচ্ছি, আপনার প্রতিষ্ঠান যে পণ্যগুলো থাকবে সেগুলো অ্যাড করে নেবেন, অ্যাড করে এটাকে ডান করে দিব আমরা। ডান করে দিলে এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসলো। দেন আমরা যদি এটাকে দেখি, এই যে ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি, তাই আমার প্রতিষ্ঠানের প্রত্যেকটা প্রোডাক্টের নামগুলো দেখাবে। ওকে, এইভাবে আমরা ড্রপ ডাউন তৈরি করে নেব। ঠিক আছে, একইভাবে পারচেস করলাম, এখন আমরা একইভাবে সেল করব। এখন সেলের ডেটটা কি আবার আমরা একইভাবে ডাটা ভ্যালুয়েশন করব? না, আমরা ইজিলি এখান থেকে রাইট ক্লিক করে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করব। পেস্ট করার জন্য একটু খেয়াল করতে হবে, এখানে পেস্ট স্পেশাল ক্যারেক্টারে যাব, পেস্ট স্পেশাল ক্যারেক্টারে এখানে ডাটা ভ্যালিডেশন অনলি, ডাটা ভ্যালিডেশন অনলি, এতে যখন আমি ক্লিক করব, এখানে যে রুলসটা আপনার ডাটা ভ্যালিডেশন অ্যাপ্লাই করেছিলাম, এখানে সেম রুলটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেখি আমরা চেক করি, এই যে আরেকবার করি, এটা হয়নি, কপি, দেন আরেকবার আমরা করব স্পেশাল ক্যারেক্টার ডাটা ভ্যালিডেশন অনলি। ওকে, কপি, দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা দিয়ে দিলাম স্পেশাল ক্যারেক্টার পেস্ট স্পেশাল ডাটা ভ্যালিডেশন অনলি। ওকে, দেখি আমরা চেক করি, ক্লিয়ার, এই যে আমাদের চলে আসলো, প্রত্যেকটা সেলে আমাদের ডাটা ভ্যালিডেশন চলে আসলো। এখন একইভাবে আমরা প্রোডাক্ট নেমটা যেভাবে করেছিলাম একইভাবে এখানে আমরা প্রথমে এটাকে কপি করব, দেন প্রোডাক্ট নেমে এখানে পুরো টোটাল কলামটা সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল ক্যারেক্টার ডাটা ভ্যালিডেশন ক্লিক করে দিব, দেন এখানে চলে আসবে। ওকে, আচ্ছা, দেন আমাদের পারচেজ চলে আসলো, সেল চলে আসলো। এখন আমাদের কি করতে হবে, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বারে আমরা 1 থেকে কিছু নিচে টেনে নিব, 10টা প্রোডাক্ট বা 20টা যে কটা প্রোডাক্ট আমার থাকবে, পরবর্তীতে আবার আমরা এটাকে এক্সটেনশন করতে পারবো, অর্থাৎ 19 পর্যন্ত আমরা দিলাম সিরিয়াল নাম্বার, পরবর্তীতে আমরা 20ও দিতে পারবো। একইভাবে এটাকে আমরা যেভাবে নিয়েছিলাম একইভাবে এটাকে আমরা আবার কপি করব, এটাকে আমরা এখন 19 পর্যন্ত দিছি, 19 পর্যন্ত এই স্পেশাল ক্যারেক্টারে আমরা আবার পেস্ট করে দিব ডাটা ভ্যালিডেশন অনলি, দেন এখান থেকে চলে আসবে এবং এগুলাকে আমরা একটা একটা করে নামগুলা দিয়ে দিব। অর্থাৎ আমি যেন অ্যাট এ গ্লেন্স এই প্রোডাক্টগুলার আমি কি করতে পারি, ব্যালেন্সগুলো দেখতে পারি, সেই জন্য এটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার। আচ্ছা, দেন আমি যদি একটা সাপোজ পারচেজ এন্ট্রি দেই, তাহলে কি হয় দেখি। 1 তারিখে দিলাম, সাপোজ আমি ল্যাপটপ ডেল নিলাম, কিনে আনলাম 100 পিস, তাহলে এখানে 100 পিস, কিন্তু এখানে এখনও আসেনি, এখানে আসেনি। এটা আনার জন্য আমরা ফর্মুলা ইউজ করব, প্রথমে ইকুয়াল সাইনকে কল করব, দেন সাম ইফকে কল করে আমরা পারচেজের প্রোডাক্টগুলোকে প্রথমে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করব, সিলেক্ট করে এই কলামকে আমরা লক করে দিব, F4 প্রেস করব, দেন কমা, দেন আমরা কি করব, এখানে প্রোডাক্ট নেম ব্যালেন্সের ঘরে প্রোডাক্ট নেমটা প্রথম সেলটাকে ক্লিক করব, দেন আবার কমা, দেন এখানে যে আমাদের পারচেজের কোয়ান্টিটি আছে সেটা পুরোটা কলামকে আমরা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে আবার এটাকে আমরা লক করে দেব F4, দেন এন্টার। দেখেছেন এখানে আমাদের কি হয়েছে, যে আমরা পারচেজ করছি 100, এখানে কিন্তু 100 অলরেডি চলে আসলো। তাহলে আমরা এটা কি করব, এটা আমরা নিচ পর্যন্ত টেনে দিতে পারি। একইভাবে সেল কোয়ান্টিটি,
সেল কোয়ান্টিটি আমরা একইভাবে করব, আবার সাম ইফ কল করে একইভাবে সাম ইফকে কল করব আমরা, ইকুয়াল সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেন আমরা সেলে চলে যাব। সেলের প্রোডাক্ট নেমটাকে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে F4 দিয়ে লক করে দিব, দেন এগেইন কমা, দেন কি করব, এই যে ব্যালেন্সের প্রোডাক্ট নেমে এটাকে প্রথম সেলটাকে ক্লিক করব, দেন আবার কমা, দেন আবার সেলের কোয়ান্টিটিটাকে আমরা সিলেক্ট করব, দেন F4 লক, দেন এন্টার। তাহলে এখানে 0 দেখাচ্ছে, কারণ আমি এখনও কোনো প্রোডাক্ট সেল করি নাই। সাপোজ এখানে ল্যাপটপ ডেলের একটা আমরা পারচেস করছিলাম 100 কোয়ান্টিটি। দেখেন যদি আমি 100 ল্যাপটপ ডেলের কোয়ান্টিটি যদি আমি 20টা সেল দিই, তাহলে যে এখানে 20টা চলে আসলো, এখানে 20টা চলে আসলো, কিন্তু এখন ব্যালেন্স শো করে নেই। ব্যালেন্স শো করার জন্য ইকুয়াল সাইন, এই কলাম মাইনাস এই কলাম, দেন এন্টার। দেখেন তাহলে আমাদের কত হয়ে গেল, এটাকে আমরা নিচ পর্যন্ত নিয়ে নেই এবং এটাকে আমরা নিচ পর্যন্ত নিয়ে নিই। ওকে, তাহলে কি দেখাচ্ছে এখানে? এখানে দেখাচ্ছে ল্যাপটপ ডেল কোম্পানির কোয়ান্টিটি আমরা পারচেস করছিলাম 100, এখান থেকে ল্যাপটপ ডেল কোম্পানির সেল দিয়েছি আমরা কত, 20। তাহলে এই যে টোটাল রিসিভ 100, টোটাল সেল 20, ব্যালেন্স 80। দেন আমরা আরেকটা দেখি, যদি আমরা আরেকটা পারচেস করি, সাপোজ আসুসের, এখানে যদি আমি, যেহেতু আমার প্রত্যেকটা কলামে এখন আমাদের রুল অ্যাপ্লাই হয়ে গেছে, তাহলে এখন আমার অটোমেটিক চলে আসবে। দেখেন আমি এখানে সাপোজ 50 আসুস ল্যাপটপ ক্রয় করলাম। ওকে, দেখেন এখানে 50 চলে আসলো এবং ব্যালেন্সও 50 আছে। এখানে আমি যদি সেল দিয়ে দিই আজকের ডেটে ল্যাপটপ আসুস, এখানে আমি সেল দিয়ে দিচ্ছি 20 বা 30, তাহলে কি হবে? দেখেন এখানে আসুসের ল্যাপটপ অলরেডি রিসিভ অর্থাৎ পারচেস করছিলাম আমরা 50টা দেখাচ্ছে, এখনও সেল দেই নেই, সেল নাই। সেল না থাকার কারণে ব্যালেন্সটা কিন্তু 50 দেখাচ্ছে। যখনই আমি এখানে সেল 30টা দিয়ে দিব, দেখেন সেল 30, গুড। তাহলে সেল 30 দেওয়ার সাথে সাথে কোয়ান্টিটি, সেল কোয়ান্টিটি কিন্তু 30 হয়ে গেল এবং ব্যালেন্স 20 হয়ে গেল, কারণ 50 থেকে 30 বাদ দিলে 20টা থাকে। এটা কি হবে? রিমাইন্ডার হবে। ওকে, এখন রিমাইন্ডার জিনিসটা কি? রিমাইন্ডার হচ্ছে যখনই আমরা একটা শর্ত জুড়ে দিব। যদি শর্তটা কি? হ্যাঁ, শর্তটা হচ্ছে যে যদি আমার প্রোডাক্ট একটা নির্দিষ্ট কোয়ান্টিটি অর্থাৎ 10টা হতে পারে, 20টা হতে পারে, এই কোয়ান্টিটির নিচে নামে, তাহলে সে আমাকে রিমাইন্ডার দিবে। যদি আমার 10টা দিয়ে দেয়, তো 10টার বা 10টার বেশি থাকলে সে আমাকে স্টক অ্যাভেলেবেল দেখাবে, এবং যদি এটা কম হয়ে যায়, 10-এর নিচে নেমে যায় আমার প্রোডাক্টের কোয়ান্টিটি, তাহলে সে আমাকে রিপারচেজ বা রিওয়ার্ডার দেখাবে। তাহলে এটা করার জন্য আমরা কি করব? এটা করার জন্য আমরা এক ইকুয়াল সাইনকে কল করব, ইফ ফাংশনকে কল করব। ইফ ফাংশনকে কল করার পরে এই যে ব্যালেন্সের যে ঘরটা আছে এইটা সিলেক্ট করব, দেন এইটা যদি আমার 10-এর নিচে চলে আসে কমা, তাহলে সে আমাকে কি বলবে? রিপারচেজ বা রিপারচেজ, আমরা ইনভার্টেড কমা ক্লোজ কমা। ওকে, আবার যদি আমরা ইফ ফাংশনকে আবার কল করব, ইফ ফাংশনকে আবার কল করার পর আবার এই ব্যালেন্সটা সিলেক্ট করব, দেন এইটা যদি আমার 10 বা তার সমান থাকে, সে আমাকে কি দেখাবে? 10 অথবা সমান থাকলে সে আমাকে দেখাবে যে স্টক অ্যাভেলেবেল, স্টক অ্যাভেলেবেল। দেন আমরা স্টক অ্যাভেলেবেল, তখন আমরা কি করব? দুইটা ব্র্যাকেট যেহেতু আমরা ওপেন করেছিলাম, দুইটা ব্র্যাকেটই ক্লোজ করে দিব, দেন এন্টার। হ্যাঁ বন্ধুরা, এখানে তাহলে ইরোরটা কেন দেখালো? ইরোরটা দেখালো, দেখি আমরা এখানে ফর্মুলা বারে দেখি। ফর্মুলা বারে এখানে আমাদের দেখা যাচ্ছে আচ্ছা, এইখানে আমরা দেখি, এখানে যেমন একটা যদি ব্যালেন্স আমাদের দেখাচ্ছে যে ব্যালেন্সের পরিমাণটা আমরা দিইনি, তাহলে ব্যালেন্সের এখানে পরিমাণটা দিয়ে দিই 10। ব্যালেন্সের পরিমাণ যদি আমরা 10 দিয়ে দিই, দেন আমরা যদি এন্টার দিই, তাহলে দেখো বন্ধুরা স্টক অ্যাভেলেবেল হয়ে গেল। ওকে, স্টক অ্যাভেলেবেল দেখাচ্ছে।
তাহলে আমি এখানে স্টক অ্যাভেলেবেল আমার তাহলে কোয়ান্টিটি কত দিয়েছি আমরা, যদি 10 বা 10-এর সমান আমার স্টকে থাকে তাহলে তারা আমার এই সফটওয়্যারে বা আমার এই রিপোর্টে স্টক অ্যাভেলেবেল দেখাবে। হ্যাঁ, তাহলে আমি এখানে আমার এখানে আসুস ল্যাপটপটা কত পিস আছে এখন, এটাকে আমরা এখানে ড্রপ ডাউন করে দিই, ড্রপ ডাউন করে দিলে স্টক অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওকে, এখন আমি আসুস ল্যাপটপটা আবার সেল দিই, দেখি কি হয়। আসুস ল্যাপটপটা আবার সেল দিই। হ্যাঁ, এখানে আসুস ল্যাপটপটা আবার সেল দিই, এখানে সেল দিলে কি হয় দেখি। এখানে আমার কত ব্যালেন্স আছে 20। হ্যাঁ, তাহলে আমরা দিয়ে দিচ্ছি নির্দিষ্ট পরিমাণ কত, যে আমার 10 বা 10-এর উপরে থাকলে স্টক অ্যাভেলেবেল দেখাবে। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি 11 পিস বিক্রি করে দিই, 20টা যেহেতু আমি আছে 11 পিস বিক্রি করলে আমার 9টা থাকবে। এখন আমাকে দেখা 20-এর কারণে দেখাচ্ছে কত স্টক অ্যাভেলেবেল। আচ্ছা, আমি 10টা আগে বিক্রি করে দেখাই। 10টা যদি আমি বিক্রি করি তাহলে কি হচ্ছে দেখেন, 10টা বিক্রি করার পরে এখন আমার স্টক আছে কত, স্টক অ্যাভেলেবেল 10। যদি এখানে আমি স্টক এখানে সেল 11 করে দিই, 11 করে দিই, এই যে গুড, তাহলে এখানে দেখাচ্ছে কত দেখেন, রিপারচেজ দেখাচ্ছে, স্টক অ্যাভেলেবেল না, কারণ এখানে আমি দিয়ে দিয়েছিলাম আমাদের ফর্মুলাতে দিয়ে দিয়েছিলাম কি, যে ফর্মুলাতে দেওয়া হয়েছিল যদি আমার প্রতিষ্ঠান 10টা বা তার উপরে থাকে তাহলে স্টক অ্যাভেলেবেল দেখাবে। এখানে আমাদের 10টার উপরে নাই বা 10টার সমান নাই, এই জন্য রিপারচেজ দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখব। কন্ডিশনাল ফরম্যাটিংটা কীভাবে করবো আমরা, কন্ডিশনাল ফরম্যাটিং কন্ডিশনাল ফরম্যাটিংটা কি, আমি চাচ্ছি যে রিপারচেজ যেগুলোতে আসবে এখানে প্রত্যেকটাই রিপারচেজ। কারণটা কি, কারণ হচ্ছে আমার এখানে এখন কোয়ান্টিটি নেই। আচ্ছা, সাপোজ আমি আপনাদেরকে একটা দিয়ে দেখাই। হ্যাঁ, আমাদের 3 নাম্বার প্রোডাক্ট কি, এইচপিতে আমাদের 0 না, এইচপি যদি আমি পারচেস করি, এইচপি যদি আমরা পারচেস করি, সাপোজ যেহেতু আমাদের 10টা হলেই রিপারচেস দেখাবে না, স্টক অ্যাভেলেবেল দেখাবে, তাহলে আমি 10টাই পারচেস করি। হ্যাঁ, গুড, এই যে 10টা পারচেস করার কারণে এখানে কিন্তু দেখেন আমাদের রিসিভ কোয়ান্টিটি 10, সেল নাই, কিন্তু স্টক অ্যাভেলেবেল, কারণ আমরা আমাদের ফর্মুলাতে দিয়ে দিয়েছিলাম যে 10টা বা তার উপরে হলে আমাদের স্টক অ্যাভেলেবেল দেখাবে। গুড, আচ্ছা, লাস্ট আমাদের এখানে কি করব আমরা, কন্ডিশনাল ফরম্যাটিংটা হচ্ছে যে আমি চাচ্ছি যখনই আমার 10টা কোয়ান্টিটি রিপারচেজ দেখাবে তখনই তারা যেন একটা সেল কালার দেয়, তাহলে আমার বুঝতে ওয়ার্নিং টাইপের আমাকে দেখাবে। তাহলে আমরা কি করব, এখানে এই যে আমরা প্রথম সেলের মধ্যে রাখলাম, রেখে আমরা এখানে ফরম্যাট থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিংয়ে একই রকম আমরা L5 থেকে আমাদের সেল হচ্ছে L30 পর্যন্ত, দেন এখানে L30 লেখার পরে এখানে ইট ইজ নট এমটি, এখানে দিয়ে দিব টেক্সট কন্টেন্টস, এখানে আমরা লিখে দিব ওখানে কি দিয়েছিলাম আমরা, রিপারচেজ দিয়েছিলাম, তাহলে রিপারচেজ। ওকে, এখানে রিপারচেজ দেওয়ার পরে এখানে আমি একটা ফরম্যাটিং কালার দিয়ে দিই রেড। ওকে, রেড কালার দিয়ে দিলাম, রেড কালারে ওয়ার্নিং শো করবে, একটা বোল্ড করে দিলাম, দেন আমরা এখানে দিয়ে দিলাম ডান। তাহলে এখানে কি হলো, এইখানে প্রত্যেকটা রিপারচেজ দেখাচ্ছে, কারণ এগুলোতে আমার প্রোডাক্ট নেই। হ্যাঁ, সাপোজ আমি যে মাউস একটা ক্রয় করি, দেখেন এখানে মাউস 0 কোয়ান্টিটি রিপারচেজ দেখাচ্ছে। এখানে আমি যদি এখন মাউস ক্রয় করি, হ্যাঁ, একটা মাউস ক্রয় করলাম, কততে হইলে আমাদের বলছিলাম যে আমাদের রিপারচেজ দেখাবে না বা ওয়ার্নিং দেবে না, 10 হইলেই, তাই না। আমি সাপোজ এখানে 11টাই ক্রয় করি। হ্যাঁ, যদি আমি 11টা ক্রয় করি, দেখেন আমাদের 11টা ক্রয় করবো আমরা, 11টা ক্রয় করলে এখানে আমাদের মাউসে এখন কি রিপারচেজ দেখাচ্ছে মাউস। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমি 11টা পারচেস করব, এখানে কিন্তু রিপারচেজ থাকবে না, স্টক অ্যাভেলেবেল দেখাবে, এই দেখছেন। আচ্ছা, এখানে যদি আমি পারচেজ দেখেন আমি 10ও করে দিই, সাপোজ 10, তাহলে আমার কিন্তু মাউসে কি দেখাচ্ছে, মাউসে স্টক অ্যাভেলেবেল, আমরা 10 বা তার উপরে বলছিলাম, এখন আমরা এটাকে 9 করে দিব, দেখে কি হয় 9। এই যে মাউস কিন্তু এখন 10টা হওয়ার কারণে এখন আমরা 9 দিয়ে দিব, দেখেন এখানে 9 থাকলে আমাদের কি দেখাবে, 9 থাকলে রিপারচেজই দেখাবে 9, এই যে স্টক 9, তারপরে কিন্তু আমার রিপারচেজ দেখাচ্ছে। যখনই আমি এটাকে 10 করে দিব, অথবা যদি আমি আরেকটা বার মাউস ক্রয় করি, দেখেন আর এখানে আরেকবার আমি মাউস ক্রয় করব, একটাই ক্রয় করলাম, তাহলে আমার 9 হয়েছে, আমার মাউসের পরিমাণ কত, 9 আছে, 9 থাকার কারণে রিপারচেজ দেখাচ্ছে। তাহলে এখন প্রথমে ক্রয় করছিলাম 9টা, তারপরে ক্রয় করতেছি একটা 10টা হলে কিন্তু ওয়ার্নিং দিবে না, কারণ আমরা ফর্মুলাতে তাই দিয়ে দিয়েছিলাম, তাই না।
এই যে গুড, দেখছেন এখানে আমাদের পারচেজ এখন কত হয়ে গেল, মাউস স্টক অ্যাভেলেবেল 10। এইভাবেই আমরা একটা সুন্দর ডাইনামিক আমরা স্টক ম্যানেজমেন্ট তৈরি করতে পারি। আমরা প্রতিটা ট্রানজ্যাকশন, প্রতিটা ডেট না প্রতিটা ট্রানজ্যাকশন পরে কিন্তু এক এক দিনে প্রতিটি প্রতিষ্ঠানে শত শত ট্রানজ্যাকশন হইতে পারে, আমি কিন্তু প্রতি ট্রানজ্যাকশনের পরেই কিন্তু আমার স্টকটা চেক করতে পারতেছি। তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা সুফল। এভাবে অতি অল্প সময়ের মধ্যে আমরা এটা করতে পারি। এবং আগেই বলেছি গুগল শিটের মাধ্যমে করার কারণটা হচ্ছে যেটা আমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি হ্যান্ডেল করতে পারবো। এবং লাস্ট হচ্ছে যে আমি বলতে চাচ্ছি যে আমাদের ফাইল শেয়ার মানে কি, ফাইল শেয়ার মানে হচ্ছে যে এই যে শেয়ার অপশন যেটা আমাদের নর্মালি মাইক্রোসফট অফিসে যে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল থাকে সেখানে তো থাকবে না। এখানে শেয়ার অপশনটাতে আমি যদি কাউকে শেয়ার করি ফাইলটা, সে যদি এখান থেকে কোনো কাজ করে তাহলে কিন্তু আমি এখান থেকে দেখে করতে পারতেছি। সাপোজ আমি এখানে শেয়ারে যদি ক্লিক করি, এই যে এখানে আমি যাকে খুঁজবো তাকে কিন্তু এখানে নামটা সার্চ করলেই এখানে দেখা যাবে, নাম সার্চ করলেই দেখা যাবে। সাপোজ এখানে আমার এই দুজন আছে, যদি আমি তৃতীয় কাউকে আনতে চাই, শেয়ার, এখানে আমি AYESH আয়েশা, আচ্ছা আমার আরেকটা যেটা মেইল আছে সেটাতে আমি একটু মেইলে যাচ্ছি, এটার নামটা দেখি একটু। এই যে এই মেইলটা আমি কি করব, এখানে আমি এখানে আমি মেইলটা যখন পেস্ট করব, এই যে এই মেইলটা পেস্ট করার সাথে সাথে আমি তাকে যদি সেন্ড করি তাহলে কি হবে, সেন্ড করার সাথে সাথে ওই যে আমার মেইলটা, সেই মেইলে কিন্তু চলে যাবে। এই মেইলটা কি দেখেন, আমি যেখানে আমার স্টক ম্যানেজমেন্টের রিপোর্টটা তৈরি করতেছিলাম, এই মেইলটা হচ্ছে আমার, এই যে এখানে মেইল নামটা কিন্তু দেখাচ্ছে জাভেদ আলম 01.bd@gmail.com, কিন্তু আমি যেটাকে সেন্ড করছি ওইটা আমার মেয়ের একটা অ্যাকাউন্ট। সেখানে আমি দেখি, সেখানে আমি চলে যাচ্ছি, দেখেন এখানে যদি এই যে অ্যাকাউন্ট থেকে আমি যদি জিমেইলে আসি, এই যে জাভেদ আলম থেকে একটা গুগল শিট আসছে যেটাকে আমরা ওপেন করব এখন। ওকে, এই যে যেটা আমরা অলরেডি করতেছিলাম আমাদের ডেল ল্যাপটপ, এই যে ল্যাপটপ আসুস, হ্যাঁ ল্যাপটপ, তারপরে HP। আচ্ছা এখানে লাস্ট মাউস, তাই না? এখন মাউস এখানে কয়টা দেখাচ্ছে, যেটা আমি এখানে কিন্তু কোন অ্যাকাউন্টে আছে, যেটা অ্যাকাউন্টে তৈরি করিনি সেই অ্যাকাউন্ট, এখানে কিন্তু দুইজন দেখাচ্ছে, দেখছেন এখানে এখন দুইজন মিলে শেয়ার করে কাজ করতে পারবো আমরা। এরকম আমরা অনেকজন কাজ করতে পারবো। যেমন এখানে দেখেন এইটাতে আরেকটা আছে, এটাতে আরেকটা আছে, তাহলে এখানে অনেকভাবেই আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এখান থেকে সাপোজ যদি আমি এই 10টার জায়গায় যদি আমরা 1টার জায়গায় 20 বানিয়ে দিলাম, তাহলে আমাদের মাউস দেখেন, এখানে মাউস স্টক অ্যাভেলেবেল ছিল 10। ওকে, তাহলে টোটাল মাউস কত হবে, এখান থেকে আমরা একটু যোগ করি। এই যে টোটাল মাউস হবে আমার, একটু আমি জুম করি, এখানে টোটাল মাউস হচ্ছে প্রথমে 1টা ক্রয় করেছিলাম এবং পরে 20টা ক্রয় করতেছি, তাহলে আমার মাউস কত, 29টা হবে, তাই না? এই যে মাউস এখানে 29টা চলে আসলো, স্টক অ্যাভেলেবেল। ওকে, ক্লিয়ার? এখন এখানে যে আমি একটা কারেকশন করলাম, এডিট করলাম, দেখি তো আমাদের যে প্রথম যেই অ্যাকাউন্ট থেকে আমরা তৈরি করেছিলাম আমাদের মেইন শিটটা, সেখানে ট্রান্সফার হয়েছে কিনা। এখানে আমার 29টা স্টক দেখাচ্ছে, দেন আমরা এখানে 29টা দেখায় কিনা দেখি। এই যে দেখেন মাউস আমার এখানে কত হয়ে গেছে, 29টা। এভাবেই এই জন্য গুগল শিটের একটা বিশাল বেনিফিট যে আমরা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এটাকে হ্যান্ডেল করতে পারি। আমি বাইরে চলে গেছি, অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে গেলাম, সে ওইখানে কাজ করতেছে, আমি এখানে বসে বসে দেখতে পারবো। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আপনারা এভাবে প্র্যাকটিস করলে, যদি প্র্যাকটিস ফাইল প্রয়োজন হয় আমাকে মেসেজ দিবেন, তাহলে আমি আপনাকে প্র্যাকটিস ফাইলটা দিয়ে দিব, তাহলে আপনাদের এটা বাসায় প্র্যাকটিস করতে সুবিধা হবে। তাছাড়া আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং আমাদের এই চ্যানেলে
অলরেডি ইংলিশ কোর্স চলতেছে এবং অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের কাজ চলতেছে। অ্যাকাউন্টিং 19-এর অ্যাকাউন্টিং, 19-এর ফিন্যান্স, প্লাস হচ্ছে এইচএসসি লেভেলের অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সের ক্লাসগুলো আসবে। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।